এই যে সংস্কারের কথা সকলেই বলেছেন, যে সংস্কারগুলো উনি করেছেন সেটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে মানুষের মুক্তির জন্য, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক মুক্তির জন্য। এটার উদাহরণ কিন্তু বিশ্বে খুব বেশি কিছু নাই, কয়েকজন মাত্র আছে। আপনি আমেরিকার জর্জ ওয়াশিংটনের কথা বলতে পারেন, যিনি নিজে যুদ্ধ করেছেন, যিনি পরবর্তীতে দায়িত্ব নিয়ে আমেরিকাকে একটি সত্যিকার অর্থে যে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমেরিকা, আগামী দিনের আমেরিকা কি হবে সেটা সেদিন তারা সিদ্ধান্ত নিয়েছিল। একটা গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, রাজনৈতিক মুক্তি। এইরকম বিশ্বে মাত্র কয়েকজন লোক আছেন, তার মধ্যে কিন্তু উনি একজন, জিয়া রহমান সাহেব। এই কথাটা বললে না, অনেকে বলে না, উনি শুধু রাজনীতিবিদ ছিলেন না, উনি একজন জেনারেল, সফল সৈনিক, যিনি মুক্তিযুদ্ধে নিজে যুদ্ধ করেছেন। হি ইজ এ জেনারেল। উনি একজন স্টেটসম্যান, উনি একজন রিফর্মার, উনি একজন প্যাট্রিয়ট। এই সব গুণাবলী নিয়ে কেউ রাজনীতি কোনোদিন করেননি। রাজনীতিবিদরা রাজনীতি করেছে, আর্মি যুদ্ধ করেছে, সমাজকর্মীরা সমাজকর্ম করেছে। জিয়া রহমান সাহেব কিন্তু সবকিছুর একটা সম্মিলন ঘটিয়েছেন, যেটা কিন্তু বিশ্বের এই জিনিসটা কিন্তু আমরা ওনাকে কোনোদিনও, এই ক্যারেক্টারটা কিন্তু আমরা বলি না। আমরা ওনাকে খালি জিয়া রহমান যুদ্ধের ঘোষণা দিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে উনি কি পালন করেছেন, কিন্তু একটা মানুষ যে সবকিছু তার মধ্যে ছিল, এটা আমরা একটু বলা দরকার, বোঝানো দরকার। ওনার সাথে বাংলাদেশের অন্য নেতাদের যে বিশাল ব্যবধান, এই ব্যবধানটা কিন্তু এখানে। সুতরাং আমি মনে করি জিয়া রহমানকে শুধুমাত্র প্রেসিডেন্ট হিসেবে চিত্রায়িত করলে হবে না, ওনাকে চিত্রায়িত করতে হবে সার্বিকভাবে। আমি জর্জ ওয়াশিংটনের কথাটা এই জন্যই বলেছি, ওনার মতো 2-4 জন লোক আছেন এই বিশ্বে, ছিল, এখন তার দায় ছিল, তার মধ্যে কিন্তু জিয়া রহমান অন্যতম। আর সংস্কারের কথা তো অনেকেই বলেছেন, আমি এগুলো রিপিট করতে চাই না, কারণ যাই সঠিকভাবে বলেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলটার প্রতিষ্ঠিত হয়েছে সংস্কারের মাধ্যমে, যে একদলীয় শাসন থেকে মুক্তি পেতে হবে, গণতন্ত্র ফিরে পেতে হবে, মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে সকলকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করে দিতে হবে, এবং সমাজের পরস্পর সম্মানবোধ, মর্যাদাবোধ, এবং বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মাথা উঁচু করে তোলার যে কথা প্রথম জিয়া রহমান সাহেব করেছেন, এবং এই অঞ্চলে সাত গঠনের মাধ্যমে বাংলাদেশের যে অবস্থান উনি সৃষ্টি করেছেন, সেটা আমাদের পার্শ্ববর্তী যে বড় দেশটি আছে সেই দেশটির সাথে কোন রকম সংঘাতে না গিয়ে বাংলাদেশের অবস্থান কিন্তু উনি সুদৃঢ় সার্বভৌম রাষ্ট্র হিসেবে, গর্বিত রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়িয়েছেন। এবং সেটা মুসলিম বিশ্বে হোক, সেটা নন অ্যালাইন মুভমেন্টে হোক, সেটা পশ্চিমা বিশ্ব হোক, প্রত্যেকটি জায়গায় উনি বাংলাদেশের অবস্থান সুপ্রতিষ্ঠিত করেছেন। এটা কিন্তু বাংলাদেশের কোন রাজনীতিবিদ করতে সক্ষম হয়নি, উনি সেটা করেছেন। এবং অর্থনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ, আমাদের শ্রমিকদের বিদেশে পাঠিয়ে, বাংলাদেশে তো তখন নতুন দেশ, চাকরি ছিল না, চাকরির সুযোগও ছিল না, উনি সেটা অনুধাবন করে উনি বলেছেন এত লোকের চাকরি তো আমি দিতে পারবো না। উনি বিদেশে গিয়ে, মধ্যপ্রাচ্যে গিয়ে, যেহেতু ওনার সাথে মধ্যপ্রাচ্যের নেতাদের সাথে, কারণ উনি মুসলিম বিশ্বে ওনার একটা অবস্থান ছিল, উনি প্রটোকল সই করে আমাদের শ্রম রপ্তানি শুরু করেছেন। কারণ উনি বলছেন বাংলাদেশে এত লোকের চাকরি আমি দেওয়ার সুযোগ নাই, এখানে এত ইন্ডাস্ট্রি নাই, এত বড় কৃষিকর্ম নাই, এত বড় সার্ভিস সেক্টর নাই, আমার লোকগুলো যাবে কোথায়? তাদের তো অর্থ আয় করতে হবে, দেশের অর্থের প্রয়োজন। উনি প্রটোকল সই করে এই বিদেশ যে যাওয়ার কথা, আজকে যে রেমিটেন্স, সেটা জিয়া রহমান সাহেব। এবং গার্মেন্ট শিল্প আমার তো বলার অপেক্ষা রাখে না, যেটা এখনো 2টা পিলার বাংলাদেশের অর্থনীতি। এবং সুতরাং এই যে যারা সংস্কারের কথা বলছে, বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সার্বিক সংস্কারের কারণে। অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, সামাজিক সংস্কার, সবকিছুর উপর দাঁড়িয়ে বাংলাদেশ শেখ হাসিনার 15 বছর
নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, লুটপাট, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার পরও বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে ভিত্তিটি স্থাপন করেছিলেন, সেই ভিত্তিটি এত শক্তিশালীভাবে উনি করেছেন। এত নির্বিচার, এত অত্যাচার, এত নিপীড়ন, এত লুটপাট, এত আপনার দুর্নীতির পরও বাংলাদেশ কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। সুতরাং রিফর্ম যেগুলো বুঝায়, সত্যিকার রিফর্ম কিন্তু উনি করেছেন। উনি যেমন বিচার বিভাগকে আলাদা করে দিয়েছিলেন, এই যে বিচার বিভাগ নিয়ে এত কথা শুনছি, কত সংস্কার, উনি কিন্তু বিচার বিভাগকে আলাদা করে দিয়েছিলেন। সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকার এসে সেটাকে বাদ দিয়েছেন, আবার বিচার বিভাগকে তাদের মতো করে তাদের জায়গায় নিয়ে গেছে। উনি কিন্তু আর্থিক খাতে সব রিফর্মের মাধ্যমে শৃঙ্খলা নিয়ে এসেছিলেন, আবার 15 বছরে সেই পিছনে আমরা চলে গেছি। সুতরাং রিফর্ম হচ্ছে করতে হবে, রিফর্ম করতে হবে রাজনীতিবিদদের, রিফর্ম হতে হবে সংসদে, রিফর্মের মালিকানা হচ্ছে জনগণের হাতে থাকতে হবে। আমরা কিছু লোক বসে এখানে কিছু রিফর্ম করে ফেলবো আর বাংলাদেশ 50 বছর এভাবে চলবে, এর থেকে ভুল ধারণার কিছু হতে পারে না। রিফর্মের মালিকানা বাংলাদেশের মানুষের মালিকানা থাকতে হবে। রিফর্ম ইজ এ ডেমোক্রেটিক প্রসেস, গণতান্ত্রিক প্রক্রিয়া। রিফর্ম হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কারেকশন হতে থাকবে। ইটস এ কারেকশন প্রসেস, ইটস এ ফিল্টারেশন প্রসেস। রিফর্ম কেউ একা বসে একটা টেবিলে রিফর্ম করে না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা সংসদে হতে হয়, এটার ওনারশিপ থাকতে হয়, রাজনীতিবিদদের মধ্যে, জনগণের মধ্যে ওনারশিপ থাকতে হয়। সুতরাং বাংলাদেশের রিফর্ম হবে আগামী দিনে সংসদে, জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে রিফর্ম হবে সংসদে। এটা আমাদের পরিষ্কার করে বলতে চাই, এই ব্যাপারে সন্দেহের কোনো কারণ নাই। সেই রিফর্ম টেকসই হবে, সেই রিফর্ম টিকে থাকবে। আমরা তো অনেক রিফর্ম আগে দেখেছি। রাজনীতিবিদদের যদি উদ্দেশ্য খারাপ থাকে কোন রিফর্ম কাজ করবে না। আজকে শেখ হাসিনা যাওয়ার আগে 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে রিফর্ম দিয়েছেন। 1 বছরের অধিককাল আগে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা আমাদের যুগপৎ আন্দোলনে যারা আছে আমরা সবাই মিলে রিফর্ম দিয়েছি। কারণ আমরা শেখ হাসিনা চলে যাওয়ার পরে যে বাংলাদেশ পাবো এটাকে মাথায় রেখে, আগামী দিনের কি বাংলাদেশ চাই এটাকে মাথায় রেখে 31 দফা রিফর্ম আমরা জাতির সামনে দিয়েছি। সুতরাং রিফর্মের গল্প আমাদের সাথে করবেন না। রিফর্ম এখন যারা বলছে তাদের বহু আগে শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশে কি রিফর্ম দরকার হবে সেটা আমরা অনুধাবন করেছি এবং সেই রিফর্ম আমরা প্রস্তুত করেছি। আমরা সকলে মিলে আলোচনা করেছি, বিতর্ক করেছি, তারপরে 31 দফা পরিণত করেছি। এই 31 দফা করার জন্য আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এখন কি রিফর্ম হবে না হবে আমরা জানি না। আমরা কিন্তু আমাদের 31 দফা সকলে মিলে আগামী দিনে জাতীয় সরকার গঠন করে তারেক রহমান সাহেব যেটা ঘোষণা দিয়েছেন তার মাধ্যমে 31 দফা রিফর্ম আমরা করব। এখন কিছু হলে ভালো, না হলেও অসুবিধা নাই, কিন্তু রিফর্ম হতে হবে সংসদে। 31 দফা আমরা আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সরকার গঠন করে আমরা সংসদে আগামী দিনে পরিপূর্ণভাবে আমরা 31 দফা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ জাতির সামনে। সুতরাং রিফর্মের গল্প আমাদের সামনে করে কোনো লাভ হবে না। রিফর্ম হতে হবে সংসদে, রিফর্ম হতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। আগামী দিনে রিফর্মের যদি কোনো পরিবর্তন হতে হয় সেটা ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে, কারেকশনের মাধ্যমে, ফিল্টারেশনের মাধ্যমে চলমানভাবে রিফর্ম চলতে থাকবে। রিফর্ম কারো কোনো মালিকানার কিছু নাই, রিফর্মের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। সবাইকে ধন্যবাদ।